আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বৌমা? কি আর হবে, আপনার ছেলেও যে বিদেশ থেকে ফোন করে আমারে আপনার বাড়িতে যাইতে নিষেধ করে। কেন, আমি কি দোষ করলাম যে আপনার বাড়িতে আমি যাব না? কে গো বৌমা? আমি তো তোমারে আগামী শুক্রবারে নিতে যাইতে যাচ্ছি। ছেলে আবার তোমারে আসতে নিষেধ করে কেন? এটা তো বুঝলাম না, কি হয়েছে কি তোমার? কি হবে? আমার আবার কি হবে? কিছুই তো হয় নাই, আমি তো কিছু বুঝতেইছি না। আপনার ছেলে খালি দিনের পর দিন ওই আমার আব্বুর সাথে আমার দোষারোপ করে। এটা ওর এত মন মানসিকতা এত নোংরা, এটা তো আমি বুঝলাম না। আমার কিন্তু কার ভাল লাগতেছে না এইসব। আমি বিয়ের পরে মেয়েরা স্বামীর বাড়িতে থাকে, আর আমার এখানে কি একটা দুর্দশা, মায়ের বাড়িতে দিনের পর দিন পড়ে থাকতে হবে। তাই হয় নাকি? আপনি আপনার ছেলেরে ফোন করে বুঝান, বুঝাই আমার এসে নিয়ে যান। বৌমা, আমি বলি কি, আমার ছেলেরে জিজ্ঞাসা করলে সে আমাকে এনে বিনে কি বলবে না বলবে, তার সে আসলে কি হয়েছে তুমি ঘটনাটা আমাকে একটু খুলে বলো তো। আমি একটু শুনি তারপরে বুঝতেছি। শোনেন আব্বু, আপনার ছেলে বিদেশ যাওয়ার আগে আমাদের এখানে এসে ওই যে 7টা দিন শ্বশুরবাড়িতে পড়েছিল। এখন আমি ওই ঝড় বৃষ্টির দিন আমার বাবার ভয় লাগে, ও আসতে অনেক দেরি করছে। আমার বাবার রুমে টেলিভিশন দেখতে দেখতে আমি আবার একটু শুয়ে আলসা আলসা ঘুমায় পড়ছি। আর এসে আমাদের সে যা তা বলে যে হ্যাঁ, বাপের সাথে মানে আমার বাপের সাথে আমার দোষারোপ করতেছে। এই যে কি মানে বলার কথা আপনি বলেন তো। এত আপনার ছেলে মন মানসিকতা নোংরা, আমি তো এটা আগে জানতাম না। কি একটা কথা নাকি, মেয়েরা বাপের কাছে একদম তো বসতে পারে না, থাকতে পারে না। কিন্তু ও আমাকে ওইটা ধরেই বিদেশ যাওয়ার পরে ওইটাই খালি খোঁটা দেয়, সন্দেহ করতেছে আমি বাপের বাড়ি আসলাম কেন, বা তোর বাপরে এত ভালো লাগেছে, বাপের সাথে তুই এই সমস্ত থাকিস করিস, নানান রকম কথা শোনাচ্ছে। আমার কিন্তু আর এই সমস্ত ভালো লাগতেছে না। আপনি যদি আমার এই বৃদ্ধি ব্যবস্থা না করেন, দেখেন আমি যেদিক চোখ দেয় সেদিক কিন্তু চলে যাব। আমি যে কি করবো আমি নিজেও যা বুঝতেছি না। আমার এসে তাড়াতাড়ি নিয়ে যান, আর আপনার ছেলেরা বোঝান তো। তাছাড়া এই ঘটনা ছাড়া কিছুই হয়নি। এইটা খালি আপনার ছেলে আমার সন্দেহ করে আমার বাপের সাথে। সি সি, এটা মানুষের কাজ নাকি? আপনার ছেলের মন এত ইয়া দুর্বল। হ্যাঁ, নিজের মানে নিজের জায়গা নিজে যেরকম আরেকজনের ঠিক ওই পাল্লায় ওজন করে, ওই ওই রকম ভাবে। এটা কিন্তু ঠিক না আব্বু। আপনি আমার শ্বশুর, আপনি এখনো বেঁচে আছেন, আপনি আমরা আপনার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে যেটা হয় সেটা করেন। আমি এখানে থাকবো না। প্রয়োজনে আপনার ওখানে যায় আবার দেখি আপনার সাথে আমি থাকবো না, দেখি আপনার ছেলে আপনার সাথে আমাকে কেমন করে দোষী করে। দেখবো না। যদি তাও করে তাহলে বুঝবেন যে আপনার ছেলের মনটা কত ভালো, আপনি বুঝেন না। আমি আগে আইসে নি আপনার কাছে, বুঝতে পারছেন? হুম, যেটাই হোক, একদম হুদো হুদো আমার ছেলে তোমাকে কিছুই বলেনি। মানে কিছু না কিছু তো সত্যি বটেই। মানে একদমই কি হুদো হুদো আমার ছেলে তোমার এই সমস্ত কথা বলছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। আচ্ছা যাজ্ঞা, যেটা হবার হয়েছে, ছেলের কথা আমি শুনবো না। আমি আগামী শুক্রবারে আসতেছি, তোমারে আমার বাড়িতে নিয়ে আসি, তারপরে দেখবো নে আসলে তুমি কতটা ভালো, না আমার ছেলেরই দোষ আছে। বুঝতে পারছো? শোনেন আব্বু, আমার মা মারা গেছে ছোটবেলায়। আমার বাপ আজ পর্যন্ত কোনো বিয়ে শাদী করেনি। সেই ছোট থেকে আমার এই লালন পালন করে বড় করছে। আজকে আমি আপনার পুত্রবধূ হয়েছি। আমার বাবা ওই যুবক বয়সে হয়তো একটা দিন হয়েছিল এরকম, আমি আপনার কাছে লুকাবো না। আমার সাথে যাই হোক এরকম একটা দিন বিয়ে হয়েছিল। তো সেইটা আমি সরল মনে, মানে আমি আপনার ছেলেরে শেয়ার করছিলাম যে জীবনে একটা ভুল হয়েছে, একটা পাপ করছি, আল্লাহ ক্ষমা করবে, জানে ক্ষমা করবে কিনা জানি না, মানে বন্ধুত্ব ভেবে। কিন্তু সে ওই কথাকে জের ধরে এখন যদি আমার বাপের কাছে বসে আমি এক গ্লাস পানিও খাই, তাও আমারে বলে যে তুমি তোমার বাপের কাছে যেয়ে বসলে কেন, পানি খেলে কেন। আবার বাপের সাথে যদি আড়ালে একটু বসে কথা বলি, তুমি কিসের কথা বলতেছো, মানে তার মনে যেন সবসময় ওইটা নিয়েই জল্পনা কল্পনা, এ একই ভাবনা, মানে শুধু মানে উল্টোটা সে ভাবতেছে। কিন্তু এইটার থেকে আমি কি করে বাঁচবো বলেন তো? মানে আমার তো আর ভালো লাগতেছে না। সেই কবেকার কথা, জীবনে একটা দিন ভুল হয়েছে, মানে আমার বাপ হয়তো এরকম হয়তো না। আমি যখন যুবতী হয়ে গেছি, বড় হয়ে গেছি, কলেজে পড়াশোনা করতাম, তো এই একদিন আমার বাপ মানে তার শরীরটা অসুস্থ ছিল, তার সেবা যত্ন করতে যায়। এখন সে আমার মানে পুরুষ মানুষের মন তো, কখন কি রূপ নেয় তা তো আর বলা যায় না। ওই আমার হাতটা চেপে ধরে মানে আমাকে সেদিন বলছিল, বা ওই সমস্ত যে একটা দিন থাকছিল আর কি, মানে আমার যাক এই একটা দিনে, তো তারপরে তো আর কোনোদিন আমি কোনো ইয়ে না, কোনো কিছু হয়নি। কিন্তু সে ওই একটা কথাই ধরে রাখছে, আর আমি যাই হোক তাড়াতাড়ি করে বিয়ে শাদী করে ফেললাম যে আমি বাপের সংসার থেকে একটু হেঁটে যাই। আর আপনার বাড়িতে থাকতে থাকতে এখানে এখানে আমি যে আইসি, বাবার বাড়িতে মেয়েরা আসে না, এদের 2টা দিন এসে থাকছে, এখন বিদেশ থেকে উনি ফোন করতেছে যে খবরদার, তোর বাপের বাড়িতে তুই আইসিস, মানে এইভাবে বলতেছে যে তোর বাপের বাড়িতে তুই আসছিস, তোর বাপের বাড়িতে থাকবি আর ওখানে যাবি না। আমি বুঝি না কেন তুই তোর বাপের বাড়িতে চলে আসছিস, কিসের জন্য আসলি? তার মানে ও
পূর্বের অভ্যাসটা ধরে রাখছিস? মানে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলতেছে, আমার কিন্তু আর এই সমস্ত কথা শুনতে ভালো লাগতেছে না। তাই এই জন্য বলতেছি আব্বু, আমি আপনারও বলতেছি, আপনি আমার শ্বশুর, আমি আপনার পুত্রবধূ। মেয়ের সম্মানটা এখনো দেন। আমার আব্বা ওই রকম না, যায় ভুলবশত জীবনে একটা দিন যা হওয়ার হয়েছে, আপনাকেও আমি এটা খুলে বললাম, আর কিছুই নেই, এর পিছনে আর কিচ্ছু নেই। অথচ আপনিও আমাকে ভুল বুঝতেছেন, আপনার ছেলের পক্ষ নিয়ে আমাকে কথা বলতেছেন। ঘটনা এইটাই, আপনি যেটা শুনতে চাইছেন এইটাই, এর বেশি কিছু না। এখন আমি আপনাকে যেটা বলি, আপনার শুক্রবার না, তার আগে এসে আমাকে নিয়ে যান। আমি ওখানে যাব, আমি আমার বাপের বাড়িতে আর আসবোই না প্রয়োজনে। আপনি ওখানে আপনার ছেলে যতদিন বিদেশ থাকে প্রয়োজনে আপনি নিজে আমাকে যা খুঁজে তা করেন। আপনার সাথে আমি থাকতে চাই। তবু আমাকে এখান থেকে নিয়ে যান তো, উদ্ধার করেন তো। আপনার ছেলের কথাবার্তা ভালো লাগতেছে না আমার আর। বৌমা, তুমি আমারে আবার আজকে এমন একটা কথা শুনাইলে, আমার মনটাও তো বড্ড কেমন যেন লাগতেছে। মানে তোমার শাশুড়িও তো বেঁচে নাই, তাহলে তুমি আমার সংসারে এসে যে থাকবা, এখন আমার ছেলে যদি আবার কখনো আমারই নিয়ে কিছু মন্তব্য করে, তখন কি হবে বলো তো? ও, তার মানে বাপ ছেলের কাছে আমি পুতুল, খেলার পুতুল হয়ে গেছি না? আমার নিয়ে আপনারা এত কিছু ভাবতেছেন? সি সি আব্বু, এরকম আমি আপনার কাছে আশা করিনি। আপনি না জানি আপনার ছেলে বা আমার ভুলবশত ক্ষমা করে আমাকে একটু স্বস্তি রাখার চিন্তা ভাবনা করবেন, তা না। আপনিও আমাকে এই ধরনের মনে করতেছেন, তাহলে আমি যাবোটা কোথায়, আমার জায়গাটা কোথায়? কি এমন চিন্তা ভাবনা আপনাদের, বলেন তো? না বৌমা, তুমি ঘাবড়ে যাও না। আমি তোমাকে তাহলে কাল না হয় পরশু যাই নিয়ে আসতে যাব। শোনো, তুমি রেডি হয়ে থাকো। কিন্তু একটা কথা, আমি যেটা বলি তুমি শোনো। তোমার তাহলে কোনোদিনই কোনো সমস্যা হবে না। তুমি যেহেতু তোমার বাপের সাথে, তুমি যে গল্পটা আমাকে শোনাইলে, এইটার উপর ডিপেন্ড করে আমি কথাটা বলি। মানে তুমি এখানে আসার পরে একটু যদি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি বা আমার সঙ্গে যদি একটু ভালো করে সময় সুযোগ দাও, তাহলে হয়তো সেটাই মানে বেটার হতো। আমার ছেলেও যতদিন বিদেশ থাকে থাকুক না, তাতে তোমার কোনো সমস্যা নেই। তোমার বাপের বাড়িতেও আর তোমার যাওয়া লাগবে না, কিন্তু আমার কাছে থাকলে আমার ছেলে আমি জানি কখনো মাইন্ড করবে না। কি, তুমি যদি রাজি থাকো, তাহলে কালকে নয় পরশুই তোমাকে নিতে আসবো। আব্বু, কি বলবো আপনাদের, আমি মনে হয় সুতোর জাল ছিঁড়ে লোহার জালে আবার আটকে যাব, তাই না? এটা আমি বুঝলাম না, যার কাছে যায় সেই অ্যাকচুয়াল মানে মানে সুযোগ নেই। আসলে বিধাতা আমাকে কেন এত জীবন যৌবন দান করে এরকম হুষ্টপুষ্ট বড় বানাইলো আমারে। মানে আমি সবার নজরেই পড়ে যাই, কি করব। আচ্ছা ঠিক আছে, আপনার মন্তব্যটা আমাকে নিয়ে কেমন একটু বলেন তো। মানে আমি আপনাকে যে এক্সট্রা ফেসিলিটি যে দিব আপনাকে, সেটা কি একটু বুঝিয়ে বলেন তো। তারপরে আমি ফাইনাল হয়ে আপনি আপনার হাত ধরে যাব, বলেন। না, তেমন কিছু না। ওই ধরো, তোমার শাশুড়ি তো আর নেই। তুমি তো এমনিতেই আমার স্নান করার পানি উঠায় দাও, আমাকে গোসল করতে সহযোগিতা করো, ঠিক মতো আমার খাবার দাবার গুলো পরিবেশন করো, আমার খেয়াল খুশি তো এমনি রাখোই তুমি। এটা বাদেও মানে আমার ছেলেও তো বাড়িতে নেই, যদি একটু খেয়াল খুশি রাখতে। নাকি সবকিছু ভেঙে চটে তোমাকে বোঝাইতে হবে? তুমি বুঝতে পারোনি কি বলছি আমি? ও, যা, তাই নাকি? শেষ পর্যন্ত আপনিও আমাকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমাকে কি করতে হবে তাই শুনি আগে। আরে বাবা, বোঝো না কেন? ওই যে আমি যেটা বললাম সেটা। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনার কথায় রাজি, কিন্তু এখানে একটা কথা আছে। আপনার ছেলে যেন নেক্সট ডে মানে আমার বাপ নিয়ে বা আমার ফ্যামিলিতে আসতে এই সমস্ত নিষেধ না করে। বিশ্বাস করেন, আমার বাপকে নিয়ে ও যা বলছে বলছে। জীবনে মানুষ কত রকম ভুল করে। ও আমি বলে দিছি, এই জন্য আমি ওর কাছে এতটা বিয়ে হয়ে মন্দ হয়ে গেলাম। আর কত মানুষ অনসাক্ষিতে অজানায় কত কিছু করে বাঁচতেছে, তারা সেগুলো হিডেন রাখে। এই জন্য তারা মানুষের কাছে ভালো, সমাজের মানুষের কাছে ভালো সাথে থাকে। যদি তাদের অন্যায়গুলো যদি তুলে ধরা হতো, তাহলে কোনো মানুষই হয়তো বাঁচতে পারতো না। এটা কি জানেন আপনি? শোনেন, আপনাকে আমি যেহেতু আপনার ছেলেকে বিশ্বাস করে বলছি, আপনাকেও এখন আমি বলতেছি, আমি আপনার সঙ্গে আপনার কথা মতো চলবো। এটা আপনার ছেলে যেন কখনো বুঝতে না পারে, বা আপনার ফ্যামিলির আর কেউ যেন বুঝতে না পারে। শাশুড়ি যেহেতু নেই, আমি আপনাকে সেই অভাবটা পূরণ করব। কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, আপনার ছেলে যতদিন বাড়িতে না আসবে, এতদিন আমি আমার বাপের বাড়িতে আসতে চাচ্ছি না। যদি আপনি আসতে দেন, আপনি আমার সাথে করে আসবেন, আমার সাথে করে নিয়ে যাবেন। কিন্তু আপনার আমাকে নিয়মিত ভাবে চালিয়ে নিতে হবে, কঠিন ভাবে। কারণ আমি সেই মেয়ে,
মানে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমার তো আর কেউই নেই, আমার ভাসুর নেই, দেবর নেই। ওই এক ননদ আছে, তারও বিয়ে দিয়ে দিছেন। কাউকে আমার এই মনের কষ্টের কথাটা আমি শেয়ার করতে পারি না। আপনি যেহেতু শ্বশুর আমাকে এতটা ফ্রি করে ফেললেন, বা আমার পিছনের গল্পটা শুনে আপনি এতটা বলার সাহস পাইলেন, তা না হলে তো আপনি সাহস পাইতেন না, এটা আমিও জানি। ঠিক আছে, আমি আপনার কথাই রাজি। আপনি যাই করবেন না করবেন, কিন্তু কোনো কিছু যেন না হয় এটা মাথায় রাখবেন, কারণ আপনার ছেলের কাছে যাতে নতুন করে আবার আমাকে জবাব দিয়ে তা করতে না হয়। আমি আমার স্বামীকে হারাইতে চাই না। আপনি এটা মাথায় রাখবেন। যাই করেন খুব সাবধানের সাথে। আমি আপনার কথাই রাজি। বাড়ি তো নিজের পুত্রবধূ, বাড়ির বউ। আপনার বাড়িতে আমি থাকবো। আপনার সাথে রাতে কি আর দিনে কি সবসময় তো আমি আপনার পাশেই থাকতে পারি, মেয়ের মতো পারি না? এটা মানুষের কি মনে করার যায় আসে? কেউ বুঝবে না। আমি আর আপনার যদি মনে মিল থাকে, অনেক কিছুই সম্ভব। তবে আপনি যেটা বলছেন, আপনার নিশ্চিত থাকেন। আমাকে আবার পারবেন তো চালিয়ে নিতে? হুম। বাবা! তোমাকে বলতে না বলতে তুমি আবার কি শোনাচ্ছ আমারে? আরে বৌমা, তোমাকে চালানোর মতো অ্যাবিলিটি আমার যথেষ্ট আছে। এই নিয়ে তুমি চিন্তা করো না। তুমি আমাকে দেখোনি, বোঝো না তুমি? আমি কি কম নাকি? আমার ছেলের মতোই তো জোয়ান মদ্দা, বেশ ভালো আছি। শোনো, তাছাড়া এটা না, আমি আনুষাঙ্গিক ভাবে তোমার সম্পূর্ণ খেয়াল খুশি রাখবো। তোমাকে পোশাক আশাক কিনে দেওয়া থেকে শুরু করে, মানে সংসার জীবনে তোমার যা কিছু লাগে, এভরিথিং এভরিথিং সব আমি নিজ হাতে কেনাকাটা করে তোমাকে সবকিছু পরিচালনা করব। আমার ছেলে যতদিন বিদেশ থেকে না আসে, আমার ছেলেও জানবে। কারণ নিজের ছেলেও বলে কথা, নিজের ছেলে তো নিজেকে খুব বিশ্বাস করে, আমাকে খুব বিশ্বাস করে, বোঝো না? এখানে তোমার কোনো সমস্যা হবে না। আর তোমার লাগবে কি? তোমাকে যথেষ্ট ভাবে আমি দিয়ে চালিয়ে নিতে পারবো। তুমি কতটা পারবে তুমি এখন নিজে বোঝো, তুমি পারবে কিনা। হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ, আপনার মুখের এই গল্প তখন আর এই গল্প থাকবে না নে। বোঝেন না আমি দেখতে শুনতে কেমন? আমার কেমন লাগে? হুম। পারবেন তো? আপনি যদি এই কথা বলেন, আগে তো আর কখনো আপনাকে ট্রাই করে দেখিনি। তবে যদি আপনার কথাই ঠিক থাকে, আপনার কথা যদি এইভাবেই যা বলছেন সেভাবে যদি হয়, তাহলে তো আমার জন্য আরো ভালো। আমার তো এরকমই লাগবে। কারণ আমি কি কম নাকি? দেখেন না, নিজের পুত্রবধূ বলে কথা। আপনার পুত্রবধূ উঁচু লম্বা হ্যান্ডসাম, দেখতে শুনতে একটু শ্যামলা, তবে মোটা স্বাস্থ্যবাস্থ্যওয়ালা কোল ভরা তো। আপনার তো একটু বেশি হওয়ারই কথা। এখন আপনি যদি ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারেন, তাহলেই আমার শান্তি হয়। আর আমিও এটাই চাচ্ছি। কতদিন আপনার ছেলে বিদেশ থাকবে তার তো ঠিক নেই। এতদিন কি করে আমি থাকবো স্বামী ছাড়া হয়ে? এখন আপনার শ্বশুরে যদি আমাকে এই বিষয়ে একটু হেল্প করতে চান, বা আপনার মনের ইচ্ছা যদি আমি পূরণ করতে পারি, তাহলে তো আমার জন্য ভালো, আমারও হতো। আপনারও দিনকাল ভালো যেত। যেহেতু আমার শাশুড়িও বেঁচে নেই। এটা তো ঠিকই বলছেন আপনি। আরে আমি আপনাকে যে কতটা খুশি করব! আপনি শুধু স্ট্রং থাকেন আব্বু। আপনাকে আমি দারুণ ভাবে খুশি করব। আপনি যেভাবে চাইবেন। শীত খাহাট উপর যেমন খুশি। শাশুড়ির অভাবটা এতদিনে আপনি যেভাবে অনেক কষ্টের মধ্যেই তো আমি জানি দিন যাপন করে আসতেছেন। আসলে আপনার মতো আমার আব্বুটাও এরকম। আমার বাপ, নিজের বাপটাও এত কষ্টের মধ্যেই আছে। সে আজ পর্যন্ত কোনো বিয়ে শাদী করলো না, এত করে তাকে বুঝাইলাম যে আমার একটা নতুন মা এনে দিন। আমি আর কতদিন আমি পরের বাড়িতে চলে যাব? সে কোনো কিছুতেই না। এই যে বিয়ে শাদীর পরে আমি আপনার বাড়িতে চলে আসলাম, এখন ওর বাবা ওই একা একাই বাড়িতে পড়ে থাকে। কি করার, ওই আমার চাজিরা একটু রান্নাবান্না করে দেয়, তাই খেয়ে দিন যাপন করে। সে আর জীবনে বিয়ে শাদী করলো না। তার প্রতি আমার খুব মায়া হয়। আর সেই জায়গা থেকে আপনার কষ্টটা আমি বুঝতে পারি আব্বু। আপনি আমার শ্বশুর। আপনার মেয়ের মানে আমাকে আপনার মেয়ের জায়গাটা দেবেন। সারা জীবন আমি তো আপনার ঘরেই থাকবো। বাপের ঘরে তো আমি একটা মেহমান হয়ে আসছিলাম। বোঝেন না, মেয়েরা বিয়ে হয়ে গেলে তো পরের বাড়ি চলে যায়, সেই জায়গাটা তো আপনার বাড়ি আমার। আপনি যেভাবে আমাকে দিনের পর দিন চাইবেন আমি সেভাবেই দিব। আমি না করব না। আমি যেন আপনাকে সব কিছু দিয়ে দারুণভাবে খুশি করতে পারি। আপনি এখন পারলেই হয়। আমার কিন্তু 3 বার 4 বার একদিনে লাগবে। পারবেন তো? হ্যাঁ। দেখবো নে। আরে হ্যাঁ, পারবো না মানে কি বলো তুমি? পুরন চালে ভাতে বাড়ে, ওই যে একটা কথা আছে না? আরে তোমার শাশুড়ি আজ 10-12 বছর গেলে সে দুনিয়া ছেড়ে গেছে। আমি তো এভাবেই আছি। কোথাও কি গেছে নাকি? বোঝো না? আজ তো আমার শরীর স্বাস্থ্য দেহ একদম অটুট আছে, খুব ভালো মজবুত আছি আমি। তুমি আমার কথা ছাড়ো তো, তুমি নিজের চিন্তা করো। তুমি পারলেই হলো। আমি তোমাকে নিয়ে ভাবছি, উল্টো তুমি আমাকে আবার করতেছো, তাহলে তো ভালোই জমবে। তুমিও, তোমার মনটাও যেহেতু শক্ত আছে, আমার মনটাও খুবই শক্ত আছে। শোনো,
ছেলে যেন এটা কখনো বুঝতে না পারে। ছেলে, আমি তোমাকে নিয়ে আসতেছি, ছেলের সাথে আমি ফোন করে এ বিষয়ে কথা বলে নেব। ছেলে আর তোমার সাথে কখনোই রাগারাগি করবে না, বুঝতে পারছো? শুধু তুমি আমাকে একটু খুশি করার চেষ্টা করো রে বৌমা, তাহলে সবকিছু মিটে যায়। আব্বা যে কি বলেন না আপনি! আপনার কথায় আমার হাসি পাচ্ছে। কেমন করে আপনার ছেলে আমার সাথে এই পেজগিটা বাদিয়ে দিল, আর এর সাথে আপনার একটা সুযোগ নিয়ে ভাববে রেখে খাইতে যাচ্ছেন। কেমন না বিষয়টা? হ্যাঁ, আমিও তো খুব কষ্টের মধ্যে ছিলাম জানেন, যে আমার একটা দেবর নেই, ভাসুর নেই, চাচাতো ভাই নেই, বাড়িতে ছোট ননদ নেই। মনের কষ্টের কথা কাকে শেয়ার করবো, কাকে বলবো? আর আপনার শ্বশুর, আমি পুত্রবধূ। আপনি আমাকে সবকিছু যখন ফ্রি মাইন্ডে শেয়ার করলেন, আর আপনি আপনার কথাই তো আমি একদম শুনে খুব খুশি হয়েছি। আমার শুনে তো মনে হচ্ছে আমি এখনই আপনার কাছে চলে যাই, আর আপনি একটু দূরত্বে এসে আমাকে নিয়ে যান, তাহলে আমারও ভালো হতো, আপনারও হতো। শোনেন আব্বু, আমি আপনাকে দারুণ ভাবে দেব, চরম ভাবে খুশি করব। আপনি এতটাই ভালো লাগবে, তখন দেখবেন আপনি আপনার ছেলেকে ফোন করে বলবেন যে হ্যাঁ রে, বিদেশ থেকে আরো 2-4 বছর বেশি করে লাগিয়ে থাকে, আর দেশে এসে কি করবি, এরকম তাকে থাকার উৎসাহ দিবেন। ও যখন আরো বেশি দিন থাকবে, আর আমার আর আপনার এদিকে খুব ভালোভাবে দিনকাল যাবে, খুব ভালো হবে না? বৌমা, তোমার কথাই থাকলো, আমি তোমার কথাই একমত। শোনো, তোমাকে নিতে আসার সময় তোমার জন্য 1 ডজন ওই যে লাল খয়েরি কালার, বিভিন্ন রকম কালার দেখে ব্রা কিনে নিয়ে আসবো। তোমার মাপটা জেনে কত, আমি তো এটা জানি না। বাবা, মোর জ্বালা! কথা একটু সুযোগ দিছি আর এখনই কেনাকাটা শুরু হয়ে গেল। হ্যাঁ, 36। মনে যেন থাকে। নিজ হাতে নিয়ে এসে এখানে দেওয়ার দরকার কি? আমি আগে বাড়িতে আসি। কাল পরশু আসো না তুমি, এসে আমার আগে নিয়ে যাও, তারপরে নিজ হাতে আমার এটা পরায় আমারে দেখবা মন ভরে। এতদিন তো দেখছো এক নজরে, এখন থেকে একটু ভিন্ন রূপে আমারে দেখবা, ভালো করে দেখবা, আমি যেন তোমার চোখের নয়ন হতে পারি। জানো, আমার একটা জিনিস ভালো লাগে ঠোঁটে কিস করতে, সেইটা যেন পাই তোমার কাছ থেকে। তুমি যেভাবে আমাকে সাজুগুজু করে যত সুন্দরী সাজিয়ে রাখবা, তত তোমার জন্য ভালো। তুমিই তো দেখবা, এখন তো আর তোমার ছেলে নেই, বুঝছো জান? হ্যাঁ। হ্যাঁ রে বাবা, আমি তো তোমাকে সাজায় গুজে সুন্দর করে রাখবো। আমার মনের যত বাসনা আছে, তোমাকে অনেক কিছু নিত্য নতুন পোশাক আশাক কিনে দেব। ভালো ভালো দেখে সালোয়ার কামিজ কিনে দেব, নাইটি নাইটি কিনে দেব। আর ওই সমস্ত পরে রাত্রে তুমি আয়নার সামনে গিয়ে দারুণ ভাবে সেজে গুজে আমাকে একদম সুন্দরভাবে তোমার নিজেকে আমার সামনে পরিবেশন করবা। আমি তোমাকে দেখে যেন মুগ্ধ হয়ে যাই। আরে বাবা, তোমার মতো রমণী, এত ফিটফাট গোলভরা একটা রমণী আমার ঘরে থাকতে আমার মনটা কেন খারাপ হবে? তুমি আমাকে এখন থেকে সুন্দরভাবে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে, দারুণ ভাবে রূপবতী হয়ে সেজে গুজে আমাকে দেখাবে। আমি দেখে যেন মনটা ভালো হয়, তোমাকে যেন পাওয়ার চেষ্টা করি, বুঝতে পারছো? তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে আব্বু, আমি সেজে গুজে, মানে সালোয়ার কামিজ পরা হোক আর ছোটখাটো তুমি যা যেভাবে আমাকে পড়তে বলবে, আমি পরে তোমার সামনে পরিবেশন করব। আমি চাইবো তুমি যেন দারুণভাবে আমাকে দেখে মুগ্ধ হয়ে যাও। তুমি খুশি থাকলেই তো আমি খুশি। তোমাকে খুশি করাটাই তো এখন আমার কাজ হবে আব্বু। তুমি বোঝো না এটা? লক্ষ্মী সোনা আমার। মুয়া। আমি আগে আসি না, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও। আরে, জানি তো তোমার হাতে অনেক টাকা পয়সা আছে, তুমি নিত্য নতুন জিনিসপাতি কিনে নিয়ে এসে আমাকেও গিফট করবে। আমি তোমাকে সেগুলো পরে দারুণভাবে সেজে গুজে তোমার সামনে আসবো, এক এক দিন এক এক রকম ভাবে। তারপরে যখন তোমার মনটা ভালো লাগবে, তোমার মনটা যখন আমি খুশি দেখবো, তখন তুমি যা করতে চাইবে আমি তাই তোমাকে সুযোগ দেব। তুমি প্রয়োজনে এক রাতে 2-3-4 খেয়ে আসে, সকাল হওয়া অব্দি একদম আমার সাথে, বুঝতে পারছো? আমার আবার এই অল্প দিনটা হবে না, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আর তুমি এই যেহেতু তোমার ছেলের মধ্যে জন্মধ্যে আছো, জানি তোমার মনে অনেক রসিকতা আছে তোমার মধ্যে। তুমি অনেক রসিকতা জানো, তোমাকে দিয়ে দারুণ হবে। আর শোনো, প্রত্যেক শুক্রবারে বিকালে তোমার সাথে আমি তোমার হাত ধরে কিন্তু বাইরে ঘুরতে যাব, ওই যে নদীর পাড়ে, বাইরে পার্কে, মানুষ কত জায়গায় যায়, সেটা তুমি আমাকে নিয়ে ঘুরতে বেড়াবে। তাহলে দেখবা তোমার মনটা ভালো থাকবে, বাইরের জগৎটা দেখলে আমার মনটা ভালো থাকবে। কতদিন আমি এইভাবে বেড়াই না, শুধু তোমার ছেলের শাসন বারণে এই সমস্ত নিয়েই পড়ে আছি।
কিচ্ছু ভাল লাগে না, এত সব যন্ত্রণা ভাল লাগে নাকি তুমি বলো শোনা? বাবারে বৌমা, তুমি আমাকে সোনা জান পাখি এখনই ডাকতে শুরু করে দিলে। আমার তো আর রাতটুকুই তো পোহাচ্ছে না, মনে হচ্ছে কাল সকালেই তোমাকে নিতে আসবো। আচ্ছা কাজ করি না হয়, আর দেরি করে কি করব? কাল পরশু না, আগামী কালকেই তোমাকে আমি নিতে আসি। তোমার বাবাকে বলে রাখো যে তোমার বিয়ে আসতেছে। তারপরে কালকে সোজা তোমাকে তোমাদের বাড়ি থেকে নিয়ে আমি বাড়িতে চলে আসি। তারপর নিজের পুত্রবধূকে নিজে অনেক কিছু মার্কেটিং করে দিয়ে সাজিয়ে গুজিয়ে বাড়িতে একদম রমণী সাজিয়ে রাখবো। আমার আর ভালোই লাগতেছে না, তুমি কি শোনাইলে বৌমা। আমি যেন ঠিকঠাক মতো তোমার সেবা যত্ন করতে পারি, আর তুমিও আপ্রাণ চেষ্টা করবে আমাকে খুশি করার জন্য। কতদিন বাবারে আমি কত কিছুর থেকে বঞ্চিত আছি, আমারও তো ভাল লাগে না, বোঝো না এটা তুমি? একটা পুরুষ মানুষের কষ্ট বউ ছাড়া কেমন যায় দিন, বোঝো না? কে আমার এত সেবা যত্ন করবে? তোমাকে বলে সাহস পাইতাম না। আজকে উপরালায় যে কোনো উছিলায় দিয়ে সবকিছু দুজনের মন খোলাসা হলো, দুজনের মনের কথা জানা হলো, আর এই যে লজ্জা ভেঙে গেল। এটাই কি ভালো হলো না বলো? হ্যাঁ জান, আমিও তো এটাই বলতেছি, তোমার আর আমার জন্য এটা ভালো হলো। তবে তুমি আমাকে আর ওই পুত্রবধূ পুত্রবতী করে না তা দেব ভাল লাগে না। মেয়ের মতো করে জান পাকে সোনা বলে রাখতে পারো না, তাছাড়া আমার ভাল লাগে না। আমাকে ওই একটু রসিকতা কথা বললো, মানে একটু হাসি খুশি, একটু রস দিয়ে কথা না বললে কি ভালো লাগে বলো? আর শোনো, কাছে যায় আগে দেখবা আমার সেবা যত্নে তোমার শরীর স্বাস্থ্য চেহারা সবকিছু পাল্টে যাবে, অনেক চেঞ্জ হয়ে যাবে। আমিও তোমাকে সাজিয়ে গুজিয়ে রাখবো, বোঝো না এটা? কারণ কি, তোমার ছেলে যতদিন বিদেশ থেকে বাড়িতে না আসবে অতদিন তোমাকে আমি নিজ দায়িত্বে সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করব, সহযোগিতা করব। তুমি কখনো আমার শাশুড়ির অভাব বুঝবে এটা আমি হতেই দেব না, মানে অভাবটাই আমি থাকতে দেব না। তোমাকে একদম নাকে মুখে মানে যাতে তোমার বেশি হয়ে যায়, তুমি আনন্দের সাথে থাকতে পারো, হবে না? তবে শোনো বাবা, আমি কিন্তু ওখানে আসার পর যেহেতু তোমার সাথে আমি যেভাবে এখন থেকে থাকবো বা চলাফেরা করব, এমন ভাবে থাকবো যাতে এমন কিছু যেন আমরা না করি, না হয় তোমার ছেলে কোনো কিছুতে কোনো কিছু চিহ্ন থেকে বা চিহ্ন দেখে বুঝে না ফেলে, বুঝতে পারছো? এইটা মাথায় রাখবে। মানে কোনো কিছু কি ছোট বড় বা চেঞ্জ হয় নাকি এইরকম তো আমার জানা নেই। তোমার ছেলে এসে আবার বলবে না তো যে আমি রেখে গেলাম এরকম এরকম হয়েছে কেন? এইরকম যেন কিছু না হয়, মানে সেইভাবে চলাফেরা করবা কিন্তু। তো ঠিক আছে জান, অনেক কথাই তো হলো, রাখি এখন না কি করব? এত কথা যদি এখন বলি তাহলে কালকে আসার মতো ইমেজ তোমার থাকবে না, চাহিদা থাকবে না, বুঝতে পারছো? তাহলে এখন রাখি। তারপরে কালকে আগে আমাকে আমার বাবার বাড়ি থেকে নিয়ে যাও। তারপর ওখানে যাওয়ার পরে তোমার বৌমাকে তুমি কিভাবে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবে না কি করবা, সেটা তোমার ব্যাপার, আমার আর এখানে কোনো আপত্তি থাকবে না। তুমি যেমন খুশি তোমার জওয়ান মধ্যে বৌমাকে তুমি যেভাবে চালিয়ে নিতে পারো, এটা তোমার মর্জি, এখানে আমার কোনো হাত নেই। তবে একটাই জিনিস, আমার স্বামীর সুখ চাই, স্বামীর সংসারে স্বামীর সাথে যাতে মিল মোহব্বত করে চলতে পারি, ও যেন আমার সাথে ফোনে ভালোভাবে কথা বলে, এইটা তোমার কাছে আমার দাবি শোনা। তুমি এটা তোমার ছেলেকে বুঝিয়ে সুঝে আমাকে ফোন করতে বলবা, সেই জন্য আমার সাথে ভালো ব্যবহার করে। এই যে তুই তামারি, এই যে বাপের বাড়ি চলে গেছিস আর আসিস না, এই সমস্ত জন্য এই কর্কশ ভাষা ব্যবহার না করে তাকে একটু বুঝিয়ে বললো, শোনা আমার জান। আরে বৌমা, তুমি এইটা নিয়ে চিন্তা করো না তো। আমার ছেলেকে সেটা আমি দেখবো, বাপের কথা কি আর ছেলে ফেলবে নাকি? আমি যা বলবো আমার ছেলে তাই শুনবে। তবে শোনো, আমার একটাই কথা, আমি তোমাকে কালকে নিতে আসতেছি, কথা বেশি বাড়াবো না। এখানে আসার পর কিন্তু সবকিছু চেঞ্জ, বুঝতে পারছো? যেটা তুমি বলছো এটাই যেন হয়। তারপরে দেখবো নে কে আরে কে যেতে। আমি তো এইটাই চাচ্ছিলাম, এতদিনে বলে সাহস পাইনি। তো ঠিক আছে, অনেক কথাই তো হলো। কালকে 10টার মধ্যে চলে আসবো, বেশ সাহেবকে বলে রাখবা যে তোমার বিয়েই আসতেছে। রান্না বান্না কোনো কিছু করার দরকার নেই, আমি খেয়েই আসবো। তোমাকে শুধু নিয়েই কিন্তু চলে আসবো, বুঝতে পারছো? আব্বু, তাই যেন হয়। আমার সোনা জান, তাই যেন হয়, কালকে সকাল করে চলে আসো। আমি তোমার বিয়ে যাকে বলে রাখবো না। সে রান্না বান্না একটু না খেলে কি আর হয় নাকি, খালে মুখে কি বিয়ে তোমাকে যেতে দেবে? বোঝো না? আমি সকাল করে ঘুম থেকে উঠে একটু গোষ্ঠ রান্না করে রাখবো, তুমি এসে খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে সুন্দরভাবে নিজের পুত্রবধূকে যেভাবে নিয়ে যায় সেভাবে তুমি আমাকে নিয়ে যাবা, কেউ যাতে এটা বুঝতে না পারে। তারপরে বাড়িতে আগে যায় না, দেখবো না। তো ঠিক আছে সোনা, রাখি এখন, অনেক কথাই হলো। আজকে একটু ঘুমায়ও, আবার সারা জেগে থেকো না, এত চিন্তা করার দরকার নেই। আমি আসতেছি তো কালকে, বুঝতে পারছো? তো রাখি, আল্লাহ হাফেজ। ওকে শোনা, ওকে বৌমা। তো ঠিক আছে,
রাখো। তো বন্ধুরা, আমার শ্বশুর আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এর চেয়েও আরো মজার ঘটনা নিয়ে আসছি, তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট শিশুকে নিয়মিত কিন্তু স্কুলে পাঠাবে বন্ধুরা। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাবি? শুনলাম আপনার বলে কি হলো আবার? না রে ভাই, কি আর হবে? যা হবার তা তো হয়েই গেছে। আজ বিগত 6 মাস হলো আমি আমার বাপের বাড়ি চলে আসছি, আর তুমি আজকে খোঁজ নিচ্ছ আমার কাছে, হ্যাঁ? আজকে মনে পড়লো? ভাবি, আমি তো জানতাম আপনাদের ভালোই চলছে, কিন্তু হঠাৎ এর মাঝে কি হয়ে গেছে এটা তো আর আমি জানি না, এই জন্য আর কি। ও, তাই নাকি? হ্যাঁ। তো আজ তোমার কি মনে করে আমার কথা স্মরণ হলো? হুম? কি মনে করে ফোন করছো? এতদিন কোনো খবর নাই। আর আগে তো ঠিক ভালোই খোঁজ খবর নিতে। ভাবি কেমন আছেন, কি করছেন, কি অবস্থা, কত রসে যশের গল্প। তো এতদিন হঠাৎ গ্যাপ কেন? কি সমস্যা হয়েছিল কি তোমার? না ভাবি, এমন কোনো সমস্যা হয়েছিল না। মাঝখানে আমি আসলে ভাবছিলাম আপনাদের তো ভালোই চলছে, তো হঠাৎ যে বিগত দিনগুলা এইভাবে এত কষ্টের মধ্যে আপনি আছেন বা কি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আপনার জীবনে, এটা আসলে আমি বাইদি বাই শুনতে পেরে খুব কষ্ট পেয়েছি, আর এই জন্য আপনাকে ফোন করছি, বুঝছেন? ও, তাই না? হ্যাঁ ভাবি, আসলেই তাই। আপনি বিশ্বাস করেন, আমি আসলে জানতাম যে আপনার জীবনটা ভালোই চলছে। তো আপনার হঠাৎ কি এমন হলো যে এইরকম আপনার সঙ্গে ওই ভাইয়ের ডিভোর্স হয়ে গেল, যেটা আসলে আমি শুনে খুব কষ্ট পেয়েছি। কি এমন ঘটছিল বলেন তো একটু। কি আর বলবো রে ভাই, এই তার বলার অপেক্ষা কি? মানে তোমার ওই ভাই, মানে এতটাই নিচে নেমে গেছিল যে যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে মানুষের টাকা হলে যা হয় আর কি, বুঝছো? মানে তোমার ভাই যখন গরিব মানুষ ছিল, টাকা পয়সা ছিল না, দিন আনতো দিন খাতো, তখন খুব ভালোভাবে চলতো, আমাকে আদর করতো, বেশি বেশি ভালোবাসতো। সংসারে কোনো ঝামেলা কিচ্ছু ছিল না। যখন তোমার ভাই ভাই এই ব্যবসাটা দাঁড় করে, মানে লক্ষ লক্ষ টাকার মানুষ হয়ে গেল, তখন মানে আজ, মানে মদ খেয়ে বাসায় আসে। কালকে শুনি অমুক জায়গায় জুয়া খেলছে, টাকা হেরে গেছে। সেই আগে আমাকে বাসায় এসে মারধর করে, আমার গহনা দিয়ে আমার শরীর থেকে খুলে নিয়ে যায় বিক্রি করে দেয়। আমি দিতে না চাইলে আমাকে অনেক পিটুনি দেয়। এই যে নানান রকম মানে অশান্তি ভাই দিনের পর দিন লেগেই আছে। এইসব সহ্য করতে না পেরে আমি তো এইগুলা পছন্দ করি না, এগুলার বাধা হয়ে দাঁড়াতাম। তো আমি এগুলো সহ্য করতে যখন পারতাম না, তখন কিছু একটা বললে আমাকে মারধর করতো। রাত্রে এসে মানে আমাকে অযথা তুই তামারি করে গালাগালিজ করতো, এটা করিস না ওইটা করিস না। অথচ যখন তোমার ভাইয়ের ব্যবসা দাঁড় হয়েছিল না, টাকা পয়সা কম ছিল, তখন আমাকে লক্ষ্মী সোনা, এটা সেটা আর তুমি করে কথা বলতো। কত আদরের ডাক ছিল তখন ভাই। এই জন্য বলি কি, মানে এক শ্রেণীর মানুষের আহ ধনী হওয়াটা আসলে তার জন্য অমঙ্গল, পাপ আমি মনে করি। কারণ তারা ছোট থেকে একটু বড় হলে নিজেকে আর মানুষ মনে করে না, আর তারা তাদের জীবনে অমানুষ হয়ে যায়। তারা এই যে জুয়া খেলে, আহ মানে পরের মেয়ে মহিলাদের দিকে চোখ যায়, মানে ওই সব জায়গাও তারা যায়, পতিতলায়ও যায়। আবার হচ্ছে এই যে মানে নেশাপান করে, তারপরে সংসারে বউকে দেখতে পারে না, কিছু একটা একটু থেকে একটু হলেই মারধর শুরু করে, অশান্তি রে ভাই। যার কারণে আমি আর এইসব সহ্য করতে না পেরে সোজা বাপের বাড়ি চলে আসছি। তো বাপের বাড়ি আসার পরে সে কিছুদিন পরে আসা মানে আমাকে নিতে আসছিল। তো আমার বাবা এইসব দিনের পর দিন অত্যাচার, আসলে এই সমস্ত কথা শুনে আমি আমার বাপের একটাই মেয়ে, সেদিক দিয়ে আমার বাপ আসলে এইসব মানে দিতে চাইনি, আমাকে যেতে দেবে না।
এক পর্যায়ে সে চলে যায় এবং যাওয়ার পরে সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তো আমি তো খুব মানে কষ্টই পেলাম। আমার তো একটা বাবু আছে, এই যে 2 বছরের একটা বাবু আছে, সেটা সহ ওই যে আমি বাপের বাড়িতে এখন পড়ে আছি বিগত আজ 6 মাস হলো। আর তুমি তো আগে বেশ ভালোই ফোন টোন করে আমার খোঁজ খবর নিতে, কই এখন তো আর ফোন টোন দাও না। এখন মনে হয় ভাবি বিপদে আছে এই জন্য, তাই না? হুম। এ সিসি ভাবি, এই একটা কথা বললেন আপনি। আপনাকে কি, আমাকে কি এইভাবে মনে হয় আপনার যে আমি এরকম মানুষ? হুম। আমি আপনার সঙ্গে কথা বলে খুব মজা পাইতাম, বা অনেক গোপন কথা, আপনার ব্যক্তিগত সবকিছুই আপনি আমাকে শেয়ার করতেন, এই জন্য আমার খুব ভালো লাগতো। তাই মাঝে মধ্যে একটু ফোন করতাম, বক বক করতাম। তো আমি তো আর জানি না রে ভাই যে মানুষের অতীতে এইভাবে এটা ঘটে গেছে। তো এখন যখন এটা জানতেই পারছি, কন্টিনিউ কথা বলবো, সমস্যা কি? হুম। আচ্ছা, তারপরে কি হলো? মানে শুধু কি আপনাকে শেষ, মানে শারীরিক নির্যাতন এভাবেই করতো, নাকি শুনতেছি সে নেশা টেশা করতো? তো এইগুলা খেয়ে আসি কেমন কি করতো? হুম। ওরে ভাই, তোমাকে যে কি করে বলি, হুম, মানে ঘৃণা হয় কথাগুলা বলতে। তবু আজকে আমি তোমাকে বলবো, কারণ তুমি আমার আসলে বন্ধুর মতো, বুঝছো? তাই আমি তোমাকে যে বলবো, আসলে নিজের মধ্যে জমানো কথাগুলা পেট ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারি না। শোনো তাহলে, মানে ও যখন বাইরে থেকে নেশা করতো পেট ভরে, তখন ওর মধ্যে ওই মানে কাম বাসনা জাগতো, খুব কঠিন আকারে কাম বাসনা জাগতো, বুঝছো? মানে ও যেন কাউকে পাইলে একদম সিটে সিটে খাবে। তো এই অবস্থায় যখন বাসায় আসতো, আসার পরে মানে আমার জন্য বাইরে থেকে ভালো মন্দ খাবার কিনে নিয়ে আসতো, মানে আমাকে পটিয়ে পাঠায়ে আমার দেহটা নেবে, বুঝছো? সেই দিন মানে ওর প্রয়োজন, তারপরে ওকে 7 দিনেও আর খুঁজে পাওয়া যায় না। তো ঠিক সেই দিন ও আমার কাছে, এই যেদিন কেউ এরকম বাইরে থেকে কিছু একটা খেয়ে আসতো, আসার পরে মানে আমাকে সে এটা সেটা এ নিয়ে বিনিয়ে নানান রকম ভাবে প্রস্তাব করতো, মানে রাজি খুশি করানোর জন্য। তা আমি তো তখন বুঝতাম যে গোলাপে বেটা আজ তো তোমার লাগবে, আমি তো বুঝতে পারছি, এই জন্য তোমার এইরকম বাহানা। হম। তা আমি আর কি করব, মায়া হতো। হাজার হলো তো সে আমার স্বামী, তাই না? মায়া হতো, এখন কি আর করার। কিন্তু রে ভাই, ওইটা খেয়ে আসলে আমি একটু ভয়ই পাতাম। মানে ও ওইটা খেয়ে যখন আসতো, ওর চোখ টোক লাল হয়ে থাকতো, একটা ভয়ঙ্কর কেমন যেন লাগতো। কিন্তু তুমি জানো ভাই, তোমাকে কি বলবো, একটা স্বাভাবিক মানুষ আর একটা অস্বাভাবিক মানুষ, দুইজন দুই রকমের। ও যখন ওই রকম হয়ে আসতো না, মানে ওইটা খেয়ে আসতো, এসে ভাই আমাকে চিৎ করে, উপর করে, কাত করে, কত আইটেমের যে থাপনে থাপ দিত রে ভাই, তোমাকে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মানে আমাকে ওইটা করতে করতে আমাকে একদম আমার কোমর বাঁকা করে ফেলতো। মানে আমার চুল চেপে ধরে আমাকে, মানে কুতু স্টাইলে যে এটা করতো, বুঝছো? আমি হাজার চিল্লাইলেও হাজার, আমিও সুখ পাইতাম অবশ্যই। মানে ওর ওই রকম ঠাপুনি খেতে আমিও ভালোবাসি, কারণ আমার দেহটা তো আর কম না। হ্যাঁ, আমার ওজনও তো প্রায় 72 কেজি ওজন। তো আমি কি একেবারেই কম উঁচু লম্বা, সুডল স্বাস্থ্য আমার। তারপরেও একটা স্বাভাবিক মানুষের হাতে থাপ খাওয়া আর একটা অস্বাভাবিক মানুষের হাতে থাপ খাওয়া, দুইটা তো দুই রকম, বুঝছো? তারপরে ও আমাকে এক রাতে 3 বার কমপক্ষে ওইভাবে আমাকে থাপাতো রে ভাই, যেদিন ও বাইরে থেকে নেশা করে আসতো। মানে ও আসলে বেহুশের উপরে আমাকে এটা করতো, বুঝছো? মানে আমার আমারও ভালো লাগতো, ও যত এইভাবে যত আমাকে অত্যাচার করে করুক, মানে আমারও ভালো লাগতো, কিন্তু ওর স্বাভাবিক অবস্থায় এত সুন্দর করে আমাকে সুখ দিতে পারে না। মানে অল্পতেই ঝরে যায়, কিন্তু আমার হয়ই না, ওর হয়ে যায়। এখন কি আর করা। আর ওই জন্য এটা করতে আমার ভালো হতো, কিন্তু আসলে ওইটা তো জীবন না, এটা কি একদিনের জীবন? ওর জীবনটা তো নিঃশেষ হয়ে যাচ্ছে, ওর দিকেও তো আমার তাকাতে হবে, তাই না ভাই? এই জন্য বলি কি, যে ওইটা না হয় ভালো পারদর্শ ওইটা খেয়ে, কিন্তু তারপরে যে সংসারের এত অশান্তি, এই যে মারধর করে আমাকে, হঠাৎ হঠাৎ টাকা পয়সা, এই এত টাকা পয়সা ওর হাতে, আবার কিচ্ছু নাই, জিরো হয়ে গেছে, এই নানান কারণ দশা মনে করে ইয়ে করে আমি একদম চলে আসলাম। তো এখন তো তোমার ঘাড়ে চাপবো, কি ভয় পাচ্ছ নাকি তুমি? বন্ধু? না রে বান্ধবী, ভয় পাবো কেন?
আমি তো এক পায়ে রাজি। আমার কি আর সেই কপাল আছে? এত সুন্দরী আমি কই পাবো? আমার কপালে পেতনি আছে, পেতনি। এত সুন্দরী আমি কোথায় পাবো? তাহলে তো কপালটা বুঝতাম যে রাজ কপাল। তো তারপরে আপনার কি অবস্থা? এখন কি ডিসিশন নিলেন যে বাকি জীবনটা কি আসলে বাবার বাড়ি কাটবেন, না বিয়ে শাদী একটা করবেন? মানে কি ইচ্ছা আছে? তাছাড়া মানুষের জীবন যৌবন তো সবসময় একরকম থাকেও না। আর এই সময় তো অনেক কিছুই আপনার প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনার কি পদক্ষেপ? কি নিচ্ছেন বলেন তো? ওরে দোস্ত, এখন শুধু বাবার হোস্টেলে খাবো আর বাজার থেকে বড় বড় বেগুন কিনে নিয়ে এসে ওই বেগুন নেব। তোমার তো আর এখন দুলাভাই নাই, ওই বেগুন দিয়ে চালাবো, বুঝছো? জি ভাই, ওটা নিতে হবে কেন? আমাকে ডাকলেই তো একটু যাই আগায় দিয়ে আসতাম, তাহলেই তো হতো। খামাখা ওটা নিয়ে কষ্ট করে, ওটা দিয়ে কি আর ওইটার মতো হয়? যাও যাও, চেনা আছে। হুম, সময়কালে কাউরে পাওয়া যায় না, ওটা আমি জানি। এখন আমাকে খুশি করার জন্য নানান কথা বলছো তুমি। তুমিও দেখছি কম না। এই, তুমি আসতে পারবো আমার কাছে? কালকে আসো, আগামীকাল এসে তুমি আমার সাথে দেখা করে যাও। ওই অ্যাড্রেসটাও তুমি চেনোই। চলে আসো, তারপরে আইসে 2 দিন থাকো। দেখি তোমাকে একটু পাতায় বেতাম বাতানো তো বেটে দিই। দেখি মিনসে হয়েছে কেমন, পারো কেমন। হুম, আসতেছে বলো। এই ভাবি, আমি ঠাট্টা করছি না, সিরিয়াস বলছি। আমি কিন্তু সত্যিই আসবো। আর আসলে কি হবে? হুম। ওরে বোকা, আগে আসোই না। তুমি যদি আসো, তুমি যা চাইবি আমার কাছে আমি তাই দেব। একদম না করব না। তোমার লাগবে কি? দেখবো তুমি কত পারো। আর তুমি তো দেখতে শুনতে উঁচু লম্বা কম না। স্বাস্থ্য টাস্থ্য ইয়াং ছেলে, ভালোই তো, নাদুস নাদুস ছেলে হিসাবে একটা। এখন তো ছেলে নেই, পুরুষ হয়ে গেছো তুমি। তাই না? একটা পুরুষ হয়ে গেছো, আর তোমাকে দিয়ে হবে। আর তোমার মেশিনটা তো আমার মনে হয় বেশ বড়, তাই না? মানে আমার তো এটা অনুভব, দেখি তো আর নাই। তুমি আসো, দেখবো। আমার আবার ভয় লাগে। তোমার ওই মামাতো ভাই তো বেটে ছিল, খাটো মানুষ ছিল, ওর সবই খাটো, বুঝছো? তুমি আগে সত্যি তুমি আসবা? জি ম্যাডাম, আমি সত্যিই আসবো। আমি কথা দিচ্ছি, আমি সত্যিই আসবো। তবে আমাকে কিন্তু মন ভরে খেতে দিতে হবে, ইচ্ছা মতো আদর করতে হবে। তাহলেই আমি খুশি হব। হুম। কি হবে তো? হবে মানে কি? অবশ্যই হবে। কারণ আজ 6টা মাস আমি উপাস আছি। এইগুলো আসলে আমার হয় না, আমি দেখো না। এখন তো আমি হিংস্র বাঘিনীর মতো হয়ে আছি। তুমি আগে আসো না, তোমাকে থাবা মেরে খেয়ে, হুম, একদম গিলে খাবো। আর বোঝো না তুমি, কতটা দিন আমাদের স্বপ্নে। আর এখন আমার ভরা সুডল যৌবন। এই সময় তোমার লাগবে। আর তোমার মতো ইয়াং পোলা পেলে তো আমি একদম মাশাআল্লাহ, ধন্য হয়ে যাবে আমার জীবনটা। তুমি আসোই না, তারপরে বুঝবো। হুম, তুমি আসলে আমাকে নিয়ে মজা করছো না তো? সিরিয়াস বলছি, মজা করো না। তুমি আসো, আসলে তোমাকে আমি সবই দেবো। আর আমার সাপ যদি তুমি একবার পাও না, আমার মনে হয় কি জানো, তুমি আমাকেই নিতে চাইবে, তুমি অন্য কোথাও বিয়েই করতে চাইবে না। কিন্তু বুঝলো না তোমার ভাই, সে তো তার লাইফটা নেশাগ্রস্ত করে নষ্ট করে ফেলছে। তার তার মধ্যে আর এই ফিলিংসটুকু নাই যে বউ জিনিস, বউ দিয়ে কি হয়, এই জিনিসটা তার মধ্যে নেই। সত্যি বলছি, তুমি আগে আসো। ঠিক আছে ভাবি, আমি সত্যি আগামীকালকে একটা ফোন করে যাওয়ার আগে 1 মিনিট ফোন দিব, দিয়ে আমি চলে যাব, যে রাত্রে থাকবো, 1 দিন 2 দিন থাকবো, থেকে তারপরে চলে আসবো। কিন্তু দেখবো নে তুমি আমাকে কতটা আদর করো, বুঝছো? এমন পাগল ছেলে। উম আমার শোনা বোঝে না আমি নাকি আদর করতে পারি না, এই যে করলাম। তুমি আসো না, তোমার ঠোঁট মুখ একবারে, সাবধান, খেয়ে ফেলবো, বুঝছো? আমি হিংস্র হয়ে বলছি না যে আমি কি অবস্থায় আছি এখন। আর সত্যি, যদি আমার সঙ্গে তোমার আগে তুমি আমাকে আমার সঙ্গে মেলামেশা করো, তোমার ওইটা তুমি নাও, আমি তোমাকে সব উজাড় করে দেব। যদি ভালো লাগে, তোমাকে অন্য কোথাও বিয়ে করতে হবে না, আমি তোমাকে নিয়ে নেব, যদি তুমি রাজি থাকো, বুঝছো? তো অনেক কথাই তো হলো।
আর কি কিছু বলবো? আর সব বললে তো কালকে হাসলে অত স্বাদ থাকবে না, বুঝছো? হুম। দেখো কি করো। ঠিক আছে ভাবি, যেহেতু আগামীকাল আসছি, তো আজকে এই পর্যন্তই রাখতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমি আসার আগে একটা ফোন দেবো। ঠিক আছে। ওকে সোনা, ওকে, তাই হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবা। এই যে কলিজের ভাই, যদি আমার ভিডিওটা আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আর শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন। তাহলেই আমি খুশি। ধন্যবাদ।